আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওর অনেক কিছু বিষয়কে নিয়ে একসঙ্গে ঠেসে কভার করানোর চিন্তা ভাবনা করা হয়েছে। তো যেরকম প্রথম রয়েছে বেশ কিছু বিষয়, বেশ কিছু অর্ডার এসছে, স্টক মার্কেট মুভমেন্ট কিছু বলা হয়েছে, নিউজ গুলো কিছু বলা হয়েছে, কিছু ব্রেকিং নিউজ বলা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা গাইডলাইন্স এসছে, গাইডলাইন্সটা হচ্ছে গোল্ড লোন রিলেটেড। সেখানে বলা হয়েছে কোঅপারেটিভ ব্যাংক এবং রুরাল রিজিওনাল ব্যাংক এবং এনবিএফসি ইনক্লুডিং মনপ্পুরম, ইনক্লুডিং হচ্ছে মুথুট ফিনান্স, ইনক্লুডিং আইআইএফএল, এদের ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা আসতে চলেছে। যারা গোল্ড লোন নিতে চান বা যারা গোল্ড লোন নিয়েছেন অলরেডি বা নেবেন, তাদের সকলের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে ভিডিওটা, ইনফরমেশন গুলো। সেকেন্ড ওয়ান বিষয় বলার সেটা হচ্ছে যে ট্যারিফ রিলেটেড রীতিমতো যুদ্ধ চলছে। কোন কোন সেক্টর গুলোকে ইন্ডিয়ার ক্ষেত্রে বেশ পজিটিভ জায়গায় মুভ করতে পারে বলে মনে করানো হচ্ছে, সেটাকে নিয়ে বক্তব্য রাখা হয়েছে। এই সমস্তগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে, আরো বেশ কিছু খবর রয়েছে। তো সবার শুরুতে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে 30খানা ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে থেকে আমি সর্ট আউট করে যেগুলো বের করেছিলাম, তার মধ্যে থেকে মোটামুটি যেগুলোকে দাঁড় করাচ্ছে, তার মধ্যে প্রথম যেটা দাঁড়াচ্ছে আমরা দেখলাম বাজাজ কনজিউমার, শীতলকুল, মুক্কা প্রোটিন, মহান ফুডস, KRBL, তারপরে ওরিয়েন্ট বেভারেজ, হেরিটেজ ফুডস, LT ফুডস, পরাগ মিল্ক, মঙ্গলম সিডস, কাবেরী সিডস, সজাস ফুডস, ভেদিলাল ইন্ডাস্ট্রিজ, সর্বেশ্বর ফুড, ডোডলা ডেয়ারি, কিউপিড মিল্ক ফুড, অন্নপূর্ণা স্বাদিষ্ট, ADF ফুডস, ইমামি, গোপাল স্ন্যাক্স এবং অঞ্জনি ফুডস। এদের মধ্যে কিন্তু একটা কম্পারিজন করার মধ্যে থেকে ছেটে বের করে নেওয়া হয়েছে। এগুলোর একটা ছোট শর্টে করব, এখানে নয় ওই চ্যানেলে করছি, কারণ এখানে এমন সিচুয়েশন হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো এর আগে বেশ কিছু প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। যেটা করে থাকে সেটা এদের কি প্রবলেম সেটা আমি বলতে পারবো না, কিন্তু বেশ কিছু ভিডিওগুলো রিমুভ করা হয়েছে। আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফার্স্ট খবরটা সঞ্জয় মালহোত্রা স্যার, উনি বেশ কিছু গাইডলাইন্স নিয়ে এসছেন এবং এটাকে ড্রাফটের আকারে তৈরি করছেন, কয়েকদিনের মধ্যেই সেটা প্রকাশ পাবে। এখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে প্রথম ঘটনা যে পয়েন্টটা ওনারা বলছেন, যে কটা পয়েন্টকে মানে ধার্য করা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে পয়েন্টগুলোর মধ্যে থেকে, যেমন অ্যাসেট বিফোর লোন রিপেমেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ তুমি যখন লোন নিতে আসছো তোমার রিপেমেন্ট ক্যাপাবিলিটিটা কিন্তু দেখে নেওয়া হবে। তো এই যে অ্যাসেস করা অর্থাৎ দেখে নেওয়া, তুমি কোনো স্যালারি ইনকাম প্রুফ বা এইগুলো, আগে যে ঘটনাগুলো ঘটতো এইসব ফাইন্যান্স কোম্পানিগুলো কোনো রকম না দেখেই লোন দুর্দার দিত, সোনা নিয়ে এসছো লোন দিয়ে দাও। এর ফলে কি হতো, এদের পক্ষে সম্ভব হতো না সবসময় লোনগুলো শোধ করা। ফলে সেসব লোনগুলো আলটিমেটলি অকশন হয়ে যেত এবং অকশন থেকে বিপুল পরিমাণে কিন্তু টাকা ইনকাম করে ফেলতো এইসব কোম্পানিগুলো, অর্থাৎ তোমার সোনাগুলো বিক্রি করে দিত। এই ব্যাপারটা থেকে কিন্তু সহজে আস্তে আস্তে বলছে এবং ক্লিয়ার একটা কনসেপশনে আসতে বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বলছে যখন তুমি লোন নেবে তখনই তার অ্যাসেসমেন্ট করবে, এইটা যদি ঠিক না হয় অ্যাসেসমেন্ট আমরা কিন্তু চেক করব, অ্যাসেসমেন্ট ঠিক না হলে তাকে লোন দেবে না, প্রথমেই তাকে আউট করে দেবে, তুমি লোন নেওয়ার ক্ষমতা নেই, তুমি অফ হয়ে যাও। কারণ লোন নিতে তুমি লোন শোধ করতে পারছো না, তুমি লোন নিয়ে রেখেছো, তো ভবিষ্যতে গিয়ে তোমার সোনাটা তো নিলাম হয়ে যাবেই যাবে। তো এরা বলছে নো মোর ব্ল্যাঙ্কেট অ্যাপ্রুভালস, অর্থাৎ কোন রকম ব্ল্যাঙ্কেট মানে একটা কি বলবো, যেটাকে মানে যাকে বলা হয় অস্বচ্ছ কোনো একটা মানে প্রসেস যেন ইউজ করা না হয়। তো সেটাকে নজর রাখা হবে এই ইনকাম এবং তার এবিলিটি অফ রিপেমেন্টটা চেক করার জন্য। সেকেন্ড 2 নম্বর পয়েন্ট যেটা বলছে লোন রিনিউয়াল অ্যান্ড টপ আপ। এই রিনিউয়ালস ব্যাপারটা কিরকম হয় বললে একটু বুঝতে পারবেন আপনারা, যে যখন গোল্ড লোন নেওয়া হলো, লোনটা একটা সময় পরে শোধ করতে পারলো না, তখন সমস্ত লোনটাকে কি করা হয়, নতুন করে ফ্রেশ করে ওটা রিনিউ করা হয় নতুন নাম্বার দিয়ে। অর্থাৎ দেখা যায় যদি বাইরে থেকে সেখানে দেখা যায় যে লোনটা কিন্তু শোধ হয়ে গেল, নতুন নাম্বার তৈরি হলো, নতুন ভাবে একটা ফ্রেশ লোন তৈরি হলো। আলটিমেটলি কিন্তু সেটা হলো না। অর্থাৎ ধরো আমি একটা লোন 1 লক্ষ টাকা লোন নিয়েছি এবং 1 বছরের মধ্যে আমি খুব বেশি হলে 1005 টাকা 8000 টাকা দিতে পেরেছি, বাকিটা দিতে পারছি না। হতেই পারে মানুষের আর্থিক সিচুয়েশন, তখন কি করানো হয়, ওই সুদের ইন্টারেস্টটা কত টাকা, অর্থাৎ ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখে নেওয়া হয় কত টাকা, সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা পেমেন্ট করিয়ে বাকি প্রিন্সিপালটা আবার নেক্সট 1 ইয়ারের জন্য ঘুরিয়ে দেওয়া হয় নতুন নাম্বারে নতুন দিনে। ফলে সেটাকে একটা ফ্রেশ লোন হিসেবে দেখানো হয়। এতে দুটো কাজ হয়, 1 নাম্বার হচ্ছে লোন যে বাড়ছে সেটা দেখানো যায়, আর দ্বিতীয়ত লোনের অ্যামাউন্ট, ডিসবার্সমেন্ট অ্যামাউন্টটা প্রচুর সেটা দেখানো সম্ভব হয়। এটা প্লাস তৃতীয় ব্যাপার সেটা সুবিধা, সেটা হচ্ছে ইন্টারেস্টটা অনেক ইনকাম করা যায়। এতে কোম্পানিগুলো প্রচুর ফুলে ফেপে উঠছিল। তো ন্যাচারালি তোমরা গেস করতে পারছো কেন এই
এখন এই মুহূর্তে এর ফলে দুদিনের মধ্যে প্রায় 14% ডাউন হয়ে গেছে মুথুট ফাইন্যান্স, এবং এদের একটা হিউজ এতে লস হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে যে ব্যাপারটা সেটা বলছে ওরা, মানে সেকেন্ড পয়েন্টের মধ্যে বলছে যে লোনটা যেন স্ট্যান্ডার্ড লোন হয়। এই যে রিনিউয়ালটা আমি করতে যাচ্ছি সেখানে যেন স্ট্যান্ডার্ড সে লোনটা হয়, এবং সেই লোনটা থেকে যে টাকা পাওয়া যাবে মানে লোন ডিসবার্স করার সময় সেখানে দেখে নেওয়া হবে সেটা যেন এলটিভির ক্যাপের মধ্যে হয়, লোন টু ভ্যালু ক্যাপিটালের মধ্যে হয়। এখানে একটু বোঝানোর প্রয়োজন হয়তো রয়েছে, মানে স্ট্যান্ডার্ড ব্যাপারটা একটু বোঝাতে হয়। যেরকম মনে করে নাও ডেটফুল 1, D2 1, মানে একটা লোন তুমি নিয়েছো, লোন নেওয়ার 3 মাস তোমাকে সময় দিল। এই মনে করো না, খুব সিম্পল ভাবে বলার চেষ্টা করছি, তুমি 10,000 টাকা লোন নিয়েছো, ইএমআই 1,000 টাকা করে, খুব সিম্পল ভাবে একটা জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এটার সঙ্গে ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই। এবারে 1,000 টাকা করে তোমাকে যদি দিতে হয়, তোমার 10,000 টাকা লোন আর 2,000 টাকা সুদ, মানে 12,000 টাকা টোটাল দাঁড়াচ্ছে, 1,000 করে ইএমআই হবে, 1 বছরের মধ্যে লোনটা শোধ হয়ে যাবে। তাহলে প্রতি মাসে তোমার 1,000 করে দিয়ে যেতে হবে, এটা একদম সহজ ঘটনা। এইবারে তুমি দেখা গেল প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, 3 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, তুমি একটি টাকাও জমা করলে না। এইবারে তখন কি তৈরি হবে, তখন অটোমেটিক এই লোনটাকে কিন্তু নন পারফর্মিং অ্যাসেটে চলে গেল, এনপিএ তে। এবারে যত সময় যাবে অ্যাজ পার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নর্মস, প্রতিবার ওটা কিন্তু ডাউটফুল 1, ডাউটফুল 2, ডাউটফুল 3 অ্যান্ড এটাকে ব্যাড ডেটে পরিণত হয়ে যাবে। এই যে সময়টা দেওয়া হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড কখন, লোনটার ইএমআই ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আরো একটু এগিয়ে যাচ্ছি, আমি লোন নিয়েছি 6 মাস আগে, আজকে আমার 6,000 টাকা পেমেন্ট করা উচিত আর 6,000 টাকা বাকি থাকা উচিত। তাহলে আমি যদি 5,000 টাকা পর্যন্ত দিয়ে থাকি তাহলে কিন্তু এটা স্ট্যান্ডার্ড হলো না। স্ট্যান্ডার্ড লোন তখনই হবে যখন এটা কিন্তু 6,000-এ কমপ্লিট হলো, 6,000-এ চলে এলো, তখন কিন্তু এটা কমপ্লিট হলো। এবং এর ফলে আলটিমেটলি যেখানে গিয়ে তুমি পৌঁছলে, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, তোমার যদি 6,000 পর্যন্ত পৌঁছতে পারো, অর্থাৎ 6,000 টাকা মানে আপ টু ডেট, তাহলে তুমি কিন্তু এটা স্ট্যান্ডার্ড হয়ে রয়ে গেলে। আর যদি তুমি 1 টাকাও কম থাকে, 5,999টাও জমা করো, তবু তুমি তো স্ট্যান্ডার্ড হলে না। এই নর্মস গুলো কিন্তু সাংঘাতিক, এবং এইগুলোর মধ্যে ফেলে দেওয়া হলো। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেকেন্ড হচ্ছে এলট্যাফ, এই যে এলটিভি ক্যাপ যেটা বলছে, মানে লোন টু ভ্যালু, অর্থাৎ এই মুহূর্তে প্লেজ করলে, অর্থাৎ সোনাটা যদি বিক্রি করে দেওয়া হয়, যে সোনা তুমি বন্ধ করে রেখেছো বা আমি বন্ধ করে রেখেছি, সেটা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা দিয়ে লোনটা শোধ করা যাচ্ছে কিনা সেটা দেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে যদি লোনটা সম্পূর্ণ শোধ করা সম্ভব হয় তবেই আমি রিনিউর যোগ্য, নহলে কিন্তু নয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে বোঝা গেল এলটিভিটাও দেখতে হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি দেখছো স্ট্যান্ডার্ড কিনা। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল। তো এইটা হবার পরে মানে যেটা করতো আগে, এটাকে একটা স্পাইরাল ওয়েতে ওরা মুভ করাতো, অর্থাৎ লোন নিচ্ছে, শোধ করতে পারছে না, আবার রিনিউ করছে, আবার লোন নিচ্ছে, শোধ করছে, রিনিউ, এই কনস্ট্যান্টলি চলতে চলতে এমন একটা কলে পড়ে যেত এই কাস্টমাররা, লোনিরা, যে কোনোদিনই শোধ করতে পারতো না এবং শুধু সুদের পর সুদ দিয়ে যেত, এবং গোটা লাইফ ধরে তারা এইভাবে করে অজস্র ঘটনা ঘটেছে। সেই কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই এনবিএফসি গুলো, কোঅপারেটিভস এবং সঙ্গে সঙ্গে যেগুলোকে আমরা বলবো আরআরবি অর্থাৎ রুরাল রিজিওনাল ব্যাংক, সেগুলোতেও এই ঘটনাগুলো ঘটছিল। তো এইটা একটা ব্যাপার। 3 নাম্বার পয়েন্ট, সেটাকে ট্রান্সপারেন্সি রাখতে বলছে, ট্রান্সপারেন্সি অর ভ্যালুয়েশন। যখনই একটা লোন নেওয়া হবে, এইসব বিশেষত এই এনবিএফসি গুলো, এদের লোনের কিন্তু তেমন এক্সাক্ট কোনো ক্যালকুলেশন থাকে না। তুমি একটা সোনা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই সোনাটা দেখে ওরা ওজন করে সেই পরিমাণ তোমাকে লোন দিল, কিন্তু এটার গ্রস ওয়েট কত, এটা নেট ওয়েট কত, কতটা খাদ মেশানো আছে, কত ক্যারেটের, এইগুলো খুব বেশি কোথাও লেখা হতো না। সেই জিনিসগুলোকে যেন লিখিতভাবে থাকে এবং সেটা যেন প্রমাণ থাকে, সেগুলো কিন্তু আরবিআই থেকে কড়াভাবে নির্দেশ দেওয়া হলো। এটা কিন্তু অত্যন্ত কাজের কাজ হবে বলে আমার মনে হয়, এবং এর ফলে ট্রান্সপারেন্সি তৈরি হবে, ফলে সাধারণ কাস্টমাররা খুশি হবে এবং কাজে লাগবে। তাহলে এটা বোঝা গেল। এবং এই যে সোনাটা আমি রাখতে চলেছি, এটা কত ক্যারেট, 18 ক্যারেট, 22 ক্যারেট না 24 ক্যারেট, এই ব্যাপারটাও কিন্তু বোঝার রয়ে গেছে। হয়ে গেল 3টে পয়েন্ট। 4 নাম্বার, নো মিক্সিং অফ লোন টাইপস। যখনই কোনো লোন তুমি নিচ্ছ, কি পারপাস তোমাকে অবশ্যই লিখতে হবে, অবশ্যই জানাতে হবে, এবং তার একটা প্রুফ দিতে হবে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, আমি একটা লোন নিয়েছি, সেই লোনটা কিনে এই পেনটা কিনবো বলে 1 লক্ষ টাকা দামি পেনটা আমি দিয়েছি। তাহলে আমাকে কিন্তু এই পেনটা কেনার জন্য যে অগ্রিম বুকিং কিংবা এটার সঙ্গে আমার যে কন্ট্রাক্ট হচ্ছে, তার যে ভ্যালুয়েশন, যে রিপোর্ট বা কিছুটা কিনেছি অ্যাডভান্স কাগজ, সেই সব ডকুমেন্ট গুলো কিন্তু আমাকে এইসব ব্যাংক এবং এনবিএফসি কে প্রডিউস করতে, আমি কি কারণে লোনটা নিচ্ছি, এবং আমি এটা কিনলাম এই পেনটার জন্য, এটা ইউজ করলাম আমি নিজের বাড়ির মেরামতির জন্য, তাহলে কিন্তু সেটা হবে না।
অর্থাৎ আমাকে এই পারপাসে যেটা কেনা আমাকে ঠিক সেই পারপাসে কাজে লাগাতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু তুলে নিয়ে এলো এবং এটাকে কার্যকরী করার জন্য চাপ দেওয়া হলো। নেক্সট একটা পয়েন্ট বললো, সেটা হচ্ছে বেটার ট্র্যাকিং প্রসেস। বেটার ট্র্যাকিং প্রসেস বলতে খুব মজাদার ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে বেটার ট্র্যাকিং প্রসেস বলতে লোনিকে বোঝানো হবে। এরকম অনেক ঘটনা ঘটেছিল যেটা তোমরা জানবে, যে লোনি জানতে পারতো না তার কত টাকা এই মুহূর্তে রয়েছে। তাকে অফিসে যেতে হতো, সেন্টারে গিয়ে জিজ্ঞেস করতে হতো কোথায় কত হয়েছে, কতটা ইন্টারেস্ট, কত ব্যালেন্স। তাকে যেটা বলা হতো তারপরে যখন শোধ করতে আসতো তখন দেখা সেটা বেড়ে গেছে, এবং তাকে বলা হতো ডে হিসেবে ক্যালকুলেশন হচ্ছে এটসেট্রা, এই চার্জ ওই চার্জ, অপারেটিং চার্জেস, বিভিন্ন রকম চার্জ দেখি তার কাছ থেকে প্রচুর ভাবে টাকা আদায় করতো। এই রিপোর্ট ছিল। সেসব কারণের জন্য বলা হলো যে তোমার ট্রান্সপারেন্সি, অর্থাৎ আমি আমার মোবাইলে যে কোনো সময় যে কোনো দিন আমি দেখতে পাবো লোনের পরিস্থিতি কি রয়েছে, ইন্টারেস্ট কত রয়েছে, প্রিন্সিপাল কি রয়েছে, আমি যদি এখনই অর্ধেক শোধ করতে চাই তাহলে কতটা জায়গা দাঁড়িয়ে রয়েছে, এবং কিছু সোনা বের করে নিতে চাই তাহলে কত টাকা দিতে হবে। এই সমস্ত কিছু যেন আমার মোবাইলে বা আমার ওয়েবসাইটে, তোমার কোম্পানি ওয়েবসাইটে থাকে। তাহলে এই ব্যাপারটা কিন্তু দেখতে হচ্ছে। তাহলে বোঝা গেল এটা। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে লিমিট, অর্থাৎ গোল্ড লোনটা তো নিলাম, এর লিমিট কত, অর্থাৎ কতটা পর্যন্ত নেব এর একটা ক্যাপ করে দেওয়া, মানে ফিক্সড করে দেওয়া হচ্ছে যে তুমি এই পর্যন্ত লোন দিতে পারবে। যেরকম নর্মালি ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত তুমি লোন দিতে পারবে, তুমি তার বেশি লোন দিতে পারবে না। চলো একটা ঘটনা। সেকেন্ড ওয়ান, যেরকম কোঅপারেটিভ ব্যাংক এবং আরআরবির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত গোল্ড লোন দেওয়া যাবে, এবং বুলেট রিপেমেন্ট সিস্টেম, সেই হিসেব করে কিন্তু এগুলো সমস্ত পেমেন্ট করতে হবে। এই হিসেবে বলে দেওয়া হলো 12 মাস সময় টাইম লিমিট বেঁধে দেওয়া হলো, বা 1 বছরের মধ্যে লোনটা তোমার শোধ করতে হবে। এগুলো অত্যন্ত কি বলবো স্ট্রিক্ট পলিসিস, এবং এই স্ট্রিক্ট পলিসিটা কিন্তু দুদিকেই কাজ করবে। কেমন অনেকে বলেছে, বিশেষ করে মুথুট ফাইন্যান্স থেকে যে রিপোর্টটা আসে, এই গাইডলাইন্সটা চালু হওয়ার পরে এদের কিন্তু অনেকটা লস হবে, এবং কোটাক সিকিউরিটিতে সেটাও বলে দিয়েছে। এবং সত্যি ঘটনা, আমি একটা লোন নিয়েছি এবং 1 বছরের মধ্যে লোনটা শোধ করে, এটা খুব চাপের হয়ে যায়। কারণ অনেকেই লোন নেয় 4 বছর, 5 বছর, 8 বছর লেগে যায়। একটা বাড়ি বানানোর জন্য কিছু টাকা আটকে গেছে, যখন সোনা ছিল বাড়িতে সেগুলোকে লোন নেওয়া হলো, এবং সময় না হলো 2 বছর 3 বছর, তাতে ইন্টারেস্ট নিচ্ছে নিক, কিন্তু আটকে যাবে না কাজটা। হঠাৎ করে একটা বিজনেসে একটা অর্ডার পাওয়া গেল বড়, সেই অর্ডারটাকে এক্সিকিউট করার জন্য ভালো টাকার দরকার। গোল্ড থেকে তো লোন নিয়ে ম্যাক্সিমাম 12-14% না হয় দিতে হচ্ছে, কিন্তু যে টাকাটা খাটছে ইন্টারেস্ট, সেখান থেকে 40-42% রিটার্ন আসছে। তো সেটা যদি আসে তো কোনো ব্যাপারই না সে জায়গা থেকে। সুতরাং যে কেউ লোন নেবে, এবং জাস্ট 1 বছরের মতো অসম্ভব। লক্ষ্য রাখো একটা প্রথম পয়েন্ট যে লক্ষ্য রাখবেন, 1 নম্বর হচ্ছে 1 বছর সময় বেঁধে দিচ্ছে। সেকেন্ড, বেঁধে দিচ্ছে স্ট্যান্ডার্ড করার জন্য, মানে ইএমআই বেঁধে দিচ্ছে, প্রতি মাসে তোমায় দিতে হবে। তুমি বিজনেস যেভাবে চলুক না চলুক জানি না বুঝি না, তোমাকে মাসে মাসে টাকা দিতে হবে। না গেলেই এটা সাবস্ট্যান্ডার্ড বা ডাউটফুলে চলে যাবে। ডাউটফুল হয়ে গেলে তুমি আর রিনিউই করতে পারবে না, তোমাকে পুরো টাকাটা শোধ করতে স্ট্যান্ডার্ড আনতে হবে, তবে তোমাকে শোধ করতে পারবে। ফলে এটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, এবং অনেকেই লোন নিতে চাইবে না আর ভবিষ্যতে। এর জন্য এটা কিন্তু বড় বিজনেসটাকে কিন্তু হ্যাম্পার করবে। কাস্টমার টোটালি বেসিক্যালি কি হয়, কাস্টমারের দিকে চিন্তা ভাবনা করেই কিন্তু আরবিআই এই ব্যাপারগুলো তৈরি করে। সুতরাং এই একটা পয়েন্ট নেগেটিভ দাঁড়ালো। আরেকটা ঘটনা বলে দেওয়া হলো, সেটা হচ্ছে কয়েন রিলেটেড পয়েন্ট। সেই 5 নম্বর পয়েন্টে বললো, যদি গোল্ড কয়েন তুমি নিয়ে আসো, সেটা 50 গ্রামের বেশি তুমি গোল্ড কয়েন রাখতে পারবে না। এইগুলো কিন্তু অসুবিধা, কারণ অনেক লোকের কয়েন আছে, সব কয়েন একটা বক্স নিয়ে তারা দিয়ে দিচ্ছে ব্যাংকের কাছে, এনবিএফসি, তারা সেখান থেকে লোন দিচ্ছে। কিন্তু যদি তার মধ্যে থেকে মাত্র 50 গ্রাম তুমি কয়েন রাখতে পারো, তাহলে পর বাকি সোনা তোমায় রাখতে হচ্ছে। আলটিমেটলি তার অ্যাসেসমেন্ট তৈরি হচ্ছে, এবং অ্যাসেসমেন্ট করার পরে তার যে আলটিমেট আউটকাম আসছে, সেটা অনেক সময় পিওরিটির জায়গায় গন্ডগোল তৈরি করছে, মানে মোটমাট একটা অস্পষ্ট ভাব তৈরি করছে। কিন্তু অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ, কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার আসা যাক নেক্সট পয়েন্টগুলোর দিকে। আরবিআই এই পলিসিগুলোর জন্য কিন্তু বেশ কিছু জায়গায় হ্যাম্পার হতে পারে। তা আসা যাক এবারে ইন্টারেস্টিং যে জায়গা, প্রথম হচ্ছে আমাদের মার্কেট দেখলাম খুব সুন্দর জায়গা রয়েছে, 22,800 রয়েছে, ফ্যান্টাস্টিক, এবং সেন্সেক্স 75,000। এই সময়তেও অনেকেই হায়ার করছে, মানে হায়ার করাটা এদের মানে বদভ্যাস। আমি দেখলাম বেশ কিছু জায়গাতে অনেকেই এরকম বলছে, বা বেশ কিছু লোক বলছে যে এই মার্কেট এরকম সিচুয়েশন আবার পড়ে গেছে, উঠতে যতটা সময় লাগে তার থেকে মারাত্মক ক্ষতি হয় পড়ে গেলে। মানে এইগুলো হচ্ছে নেগেটিভ লোকেদের চিন্তা ভাবনা। আমরা কিন্তু স্টক মার্কেটে এই চিন্তা ভাবনা নিয়ে যদি আসি, তাহলে আমাদের আর কোনো মতে এই মার্কেট থাকা উচিত না, ব্যাংকে গিয়ে ফিক্সড করাটা উচিত। এই মার্কেটে যদি তুমি রিস্ক নিতে না পারো, তাহলে তোমার কাছে কখনো কোনোদিনই উচিত নয় মার্কেট থাকা। তাহলে বোঝা গেল এটা। সুতরাং ওপরে উঠুক নিচে যাক, একটা ঘটনা ঠিক, ডো জোন্স, S&P, ন্যাসড্যাক, আমাদের নিফটি, সেন্সেক্স সমস্তগুলো ওপরে উঠবে, এবং ওপরে ওঠাটা একটা কমন ব্যাপার। এবারে আসছি ডো জোন্স একদিনে
1.56% জাম্প করেছে, ন্যাসড্যাক 2% উপর জাম্প করেছে এবং S&P প্রায় 1.81% জাম্প করেছে। তাহলে এইগুলো একটা ফ্যান্টাস্টিক জায়গা তৈরি করছে আমাদেরকে, এবং আগামী দিনে আমাদের আরো বেশি পজিটিভিটি আছে সেটা নিয়ে ক্লিয়ার করে দিচ্ছে। ট্যারিফ নিয়ে এরপরে ঘটনাটা চলে আসছি। ট্যারিফ নিয়ে রীতিমতো দুটো মহাদেশের মধ্যে যেভাবে টাগ অন ওয়ার চলছে সেটা কিন্তু দর্শনীয়, দেখার মতো বিষয় তৈরি করেছে তারা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কেউ বলে 125% ডোনাল্ড ট্রাম্প যখন চাপিয়ে দিল, ওরা ওখান থেকে 125 করছে, 100 করে দিল। মানে আলটিমেটলি যে শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা দেখতে পারলাম, সেখানে দেখলাম ট্রাম্প 145% চার্জ করেছে, আর চায়না 125 চার্জ করে ক্ষান্ত হয়ে গেছে, বলছে আর চার্জ করবো না, এটাই সব শেষ, এর বেশি চার্জ করতে পারবো না। মানে এখানে হাল ছাড়লো চায়না। কিন্তু ব্যাপারটা হলো এটা একটা বাচ্চাদের মতো ঘটনা তৈরি করলো। মানে একদিকে মিস্টার ট্রাম্প যেটা বলে চলেছে সেখানে বাড়িয়ে চলেছে ট্যারিফ, এবং উল্টো দিক থেকে যখন আমরা দেখলাম চায়নার ব্যাপারে, চায়নাও কোনো অংশে ছাড় দিচ্ছে না, যদিও শুরু করেছিল মিস্টার ট্রাম্প। যাই হোক, এটা একটা তৈরি হলো অদ্ভুত ব্যাপার। সেকেন্ড ওয়ান, ট্রাম্প আরো রেগে গিয়ে, ইউএস প্রেসিডেন্ট, উনি আরো রেগে গিয়ে এখন টেবিলে রয়েছে কথাবার্তা স্তরে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিলিস্ট করার কথা। চাইনিজ যে স্টক গুলো রয়েছে নিউ ইয়র্ক এক্সচেঞ্জে, এই এক্সচেঞ্জ বা সেখান থেকে এরা কিন্তু পুরোপুরি ভাবে মানে এটাকে মানে চেঞ্জ, যত চাইনিজ যে স্টক গুলো রয়েছে সেগুলোকে তুলে দেওয়ার চিন্তা ভাবনা স্তরে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন গুরুত্বপূর্ণ পয়েন্ট? এটার উপরে মার্কেটের অনেক কিছু জায়গা দাঁড়িয়ে রয়েছে। তো এই যেরকম আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে ইনফোসিস এডিআর দেখি, উইপ্রো এডিআর দেখি, টিসিএস এডিআর দেখি, ঠিক সেম ভাবে কিন্তু এদিক থেকে আমাদের ইন্ডিয়ারও কিন্তু সেম ভাবে রয়ে গেছে। তো সেই জায়গাটাতে একটা অসুবিধা দেখা যাচ্ছে। তো সেটা ডিলিস্টিং হওয়ার সম্ভাবনা একটা রয়ে গেছে ইউএস এক্সচেঞ্জ থেকে। আচ্ছা, গোল্ড রেট কিন্তু হাই হয়েছে। গোল্ড রেট ইটিএফ, যেটা গোল্ড ইটিএফ, প্রচুর, সেন্সেক্স নিচের দিকে পড়ছে আর গোল্ড ইটিএফ ওপর দিকে উঠছে। এটা যে চিরন্তন সত্য যে যখনই মার্কেট পড়তে থাকে, ইনেবিলিটি দেখা যায়, কনসিস্টেন্সির অভাব দেখা যায়, তখনই কিন্তু গোল্ড রেট বাড়তে থাকে চচ্চর করে। এবং আমরা দেখলাম একই তো এই ট্যারিফ যুদ্ধ, দ্বিতীয়ত গোল্ড ইটিএফ এর এরকম ভাবে বার বৃদ্ধি আনবিলিভেবল, এবং অনেকে গোল্ড ইটিএফ এ কিন্তু বেশি পণ্য রাখছে। আমরা দেখলাম এসআইপি কমতে শুরু করে দিয়েছে, আমরা দেখতে পেলাম ইনভেস্টমেন্ট কমতে শুরু করে দিয়েছে, যেটা চিরকাল দেখে আছি। সকল যতই বলি না কেন, কিছু লোক থাকেই যারা এক্সিট করে। আর তৃতীয় ব্যাপার দেখতে পারলাম সেটা হচ্ছে আনসার্টেনিটি, অনিশ্চয়তা তৈরি করেছে মার্কেটে বলে ম্যাক্সিমাম লোক এই হেভেন যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট হেভেন, সেখানে ইনভেস্ট করেছে। বেশ বোঝা গেল। ওটা নেক্সট পয়েন্টের দিকে আমরা আসবো, সেটা হচ্ছে যে এফএম সেক্টরের যে স্টক গুলো নিয়ে বলছি, ওই চ্যানেলের চেষ্টা করবো। বেশ সময় লাগছে তৈরি করতে, এত চটপট নয় ব্যাপারটা। বইয়ের ব্যাপার কথা বলার আগে পেন ড্রাইভ নিয়ে কিছু কথা বলা রয়েছে। পেন ড্রাইভ অলরেডি চলে এসছে, সেগুলোর মধ্যে আমার ডেটা ভরা হয়ে গেছে। এইগুলো আগামী কাল পরশুদিন আমি এটাকে পোস্ট করছি এবং চলে যাবে। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন অনেকে করেছিলে, যেরকম একজন প্রশ্ন করেছিল লং টার্ম স্মল ক্যাপ কত পার্সেন্ট রাখা উচিত। আমার 25 বছর টার্গেট এবং 5 লাখ টাকা পোর্টফোলিওতে রয়েছে। খুব সুন্দর কথা ভাই, তোর জন্য বলে রাখা দরকার সেটা হচ্ছে স্মল ক্যাপে তোর রিস্ক ক্যাপাবিলিটি কেমন। তুই 25 বছর রাখছিস মানে তোর এখন বয়স খুবই কম। তাহলে এই বয়সে তুই যখন রাখছিস, তোর ক্ষেত্রে স্মল ক্যাপে আমি অন্তত বলবো 40% মতো রাখতেই পারিস, কোনো অসুবিধা নেই। স্মল ক্যাপ মানেই মারাত্মক খারাপ তা নয়, ভালো ভালো স্মল ক্যাপ আছে যেগুলোকে বড় কিছু তৈরি করতে গেলে তোকে এই কাজ করতেই হবে। আর কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে মিষ্টান্ন ফুডস নিয়ে এখানে না বলাটাই ভালো। আমি ওই চ্যানেলে যখন লিখছি সবকিছু বলবো, সেখানে মিষ্টান্নকে স্পেশালি একটু এমফাসাইজ করে দেবো। নেক্সট ওয়ান হচ্ছে কি, কুন্তল লিখেছে পেন ড্রাইভ পাওনি বলে। ভাই কুন্তল, তো এর মধ্যে একটা পেন ড্রাইভ তোমার জন্য রেডি, আমি পোস্ট করতে চলেছি এবং তুমি 3-4 দিনের মধ্যে পাবে। আর যদি কেউ থেকে থাকো পেমেন্ট করেছো কিন্তু পাওনি, আমাকে জানিও। হয়ে গেল এটা। টাটা কনজিউমার নিয়ে একজন বলেছিলে, এখন সময় নেই, এতটা অনেক বিষয় পড়ে রয়েছে যেগুলো বলার জন্য। টাটা কনজিউমার নিয়ে স্পেশালি অ্যানালিস করা দরকার আছে, অবশ্য করে দেবো। বিবেক আরবিজেড জুয়েলারিকে বলছে এটা খুব ভালো জায়গা এবং ভবিষ্যতে ভালো হতে পারে। তো ওর জন্য একটা ছোট করে এবং বাকিদের জন্য আমি একটা ছোট করে SWOT অ্যানালিসিস করে দেবো। জানি না, আমি সময় বড় কম, না হলে আমি দুটো ভাগে ভাগ করার চেষ্টা করতাম। দেখছি আমি করা যায় কি না। SWOT আমি এখানে বলতে গেলে কিন্তু সময় লাগবে অনেকটা, এখানের মধ্যে হবে না, অলরেডি অনেকটা সময় কেটে গেছে।
চলে আসে যাক ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো শেষ করছে, তারপরে পরে যদি একটু বেলার দিকে আবার একটা চেষ্টা করবো ওই ব্যাপারটা কথা বলার। দীপক নাইট্রাইট তো যথারীতি আমরা কিনে চলেছি অল্প বিস্তর পরিমাণে, আমরা সবাই কিনছি এবং এটা নিয়ে কোনো দ্বিমত নেই, স্টকটা কিন্তু যথেষ্ট ভালো স্টক। আমিও কিনে গেছি এবং এখন স্টকটা থেকে যে পজিটিভ খবরগুলো আগে আমরা পেয়েছিলাম, আমরা জানতাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে একটা বড় মাত্রা, তো সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু দেখতে পারলাম আমরা, সেটা হচ্ছে 3,500 কোটি টাকা কিন্তু ক্যাপিটাল একটা এক্সপেন্ডিচার হতে চলেছে এবং সেটা কিন্তু কেমিক্যাল সেক্টরে বুস্ট করে দেবে সাপ্লাইটাকে। এটা একটা পজিটিভ খবর শোনা গেল। আমাদের জন্য বেশ কিছু পজিটিভ খবর আরেকটা হচ্ছে ডলার টু আইএনআর মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি দেখি পজিটিভ খবর শোনাচ্ছে 86.09 চলে এসছে, মানে একটু একটু করে এগোচ্ছে, কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। তাহলে এটা বোঝা গেল। অর্ডারের খবরের মধ্যে আসি, রেলওয়ে সেক্টর একটা খুব ভালো কোম্পানি, নাম হচ্ছে RVNL, এর একটা অর্ডার পেয়েছে প্রায় 143 crores, 143 কোটি সাউথার্ন রেলওয়ে থেকে অর্ডারটা এসছে। ছোট ছোট এরকম অজস্র অর্ডার কিন্তু পেয়ে চলেছে। আলটিমেটলি এই রেলওয়ে সেক্টরটা কিন্তু যাকে বলা যেতে পারে অল ওয়েদার প্রুফ। ইন্টারন্যাশনালি কি সুবিধা হলো অসুবিধা হলো, কোনটা পড়লো উঠলো, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ এই কোম্পানিগুলো যারা এরকম ন্যাশনাল ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু পজিটিভিটি খুব সুন্দর রয়েছে এবং এদের কিন্তু ওই ডিমান্ডটা ওর উপর নির্ভরশীল নয়, যেটা বলা হচ্ছে যে কি হবে কি ব্যাপারটা। তো এটা একটা পজিটিভিটি আমরা পাচ্ছি। সেকেন্ড একটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে এর পরের যে খবরটা রাখবো লাস্ট যে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে আজকে মতো এখানে শেষ করছি, কারণ সেকেন্ড আর একটা ভিডিও আনার চেষ্টা করবো আজকে। বই রয়ে গেছে, বেশ কিছু বই এসছে, বইগুলোকে নিয়েও কিন্তু এর পরে বক্তব্য রাখতে হবে। বেশ কিছু ট্রেডিং এর উপরে কিছু বই রয়েছে, ট্রেডিং কনসালটেন্টের উপর, কনসালটেশন চার্ট কিভাবে করা হয়, ক্যান্ডেলস্টিক চার্ট থেকে কিভাবে প্রেডিকশন করা যায়, এগুলো নিয়ে এসছে। আরো বই কিছু রয়েছে, যেরকম টেকনিক্যাল অ্যানালিসিস সিম্পলেস্ট ওয়ে, এটা রয়েছে। আর কিছু বই এসছে, এই বইগুলো সবই কিন্তু কম বেশি একটু আলোচনা করব, করার পরে এইগুলোকে নিয়ে কিন্তু বলবো। তো আজকের মতো এখানে শেষ করছি, সব নিয়ে নেক্সট ডে বলবো কথা।